আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়ার প্রত্যাশা কামনা সবার জন্য সবসময় রইল। তো যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্রাট, সবাই সম্রাট হতে চায়, সম্রাটের মতন জীবনযাপন করতে চায়। আমরা যারা গরিব মানুষ আছি আমাদের মনে সবসময় একটা ধারণা থাকে যে সম্রাট হব, রাজা বাদশার মতো জীবনযাপন করব। তো এই সুযোগ আসলে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক সবাইকে দেয় না, বা আপনার ভগবান সবাইকে দেয় না। কিছু মানুষ আছে নিজের কর্ম চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে সৎ পথে অর্থ উপার্জন করে সম্রাট হয়। কেউ বা আছে যে জন্মগতভাবে বড়লোকের ঘরে জন্মায়, হয়ে এই কোম্পানি টোম্পানির মালিক হয়ে যায়। আর আমাদের মতো যারা আছে পরিশ্রম করতে হয়। এর মাঝখানে আরেকটা জাতি আছে যারা ইচ্ছে করলে সম্রাট হতে পারেন। তবে সেই জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না, হবে সামান্য সাহসিকতার দরকার। যেই সাহসিকতা হচ্ছে অন্যায় পথে, অন্যায় পথে বড় হওয়াটা খুবই সোজা। তবে এই পথের যে একটা শেষ আছে, এটা বাংলা ছায়াছবিতে পরিচালকরা প্রতিবার বুঝাই দিছে। সে ছোটবেলা থাকতে দেখতাম মান্নার ডায়লগ বা রুবেলের ডায়লগ, হিন্দি ছবি তো দেখছি, যে এই পথে যে একবার ফিরে ঢুকে সে আর কখনো ফিরে যেতে পারে না। মানে ভিলেনরা ডায়লগ দিতে পারে, নায়করা মেরে ফেলতো, ফাঁসাই দিত। তো এত ছবি দেখলাম, বাট আপনার আসলে আমাদের শুভবুদ্ধির বোধোদয় হলো না। তো সম্রাটদের জীবন আসলেই সবাই চায়, তবে সবাই সম্রাট হতে পারি না। এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে সবচেয়ে সহজে বড়লোক হবার উপায় হচ্ছে আপনার রাজনীতি করা। পৃথিবীর অন্যান্য দেশে রাজনীতি করতে গেলে দেউলিয়া হইতে হয়, কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আপনি রাজনীতি করলে আপনি রাতারাতি পয়সা, গাড়ি, ইন্ডাস্ট্রি সব কিছুর মালিক আপনি হওয়ার অসম্ভব সুযোগ রয়েছে। তো সাধারণ একজন যুবলীগের কর্মী থেকে সেই পথকে অনুসরণ করে রাতারাতি আপনার ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট, যিনি একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন, সেই সাম্রাজ্যের সম্রাট যিনি, সবার কাছে নামটা পরিচিত। তো এই সম্রাট আজকে আপনার গ্রেপ্তার হয়েছে কুমিল্লার 14 গ্রাম থেকে। বেসিক্যালি তিনি ভারতে পালানোর জন্যই যত সকল আয়োজন ছিল, বাট দুর্ভাগ্যজনকভাবে সম্রাটের সাম্রাজ্য এখানেই পতন হয়েছে। তবে সেটা কতদিনের জন্য পতন হয়েছে সেটা জাতির কাছে একটু ধোঁয়াশা থেকে যাবে। তো আপনারা জানেন যে 18 সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশে ক্যাসিনো বিরোধী বা জুয়ার আস্তানা বিরোধী একটা অভিযান আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে চলছে, যেখানে আওয়ামী লীগ সরকারেরই এই অভিযানটাকে আওয়ামী লীগের ভিতরে শুদ্ধি অভিযান হিসাবে পরিচিত করা হয়েছে। তো এই অভিযানের মাঝে অনেক আপনার আওয়ামী লীগের নেতা, যুবলীগের নেতা, কৃষক শ্রমিক লীগের নেতা, অনেক নেতারা আপনার এটার সাথে ফেঁসে গেছেন বা তাদের নাম বের হয়ে আসছে। তো এই সম্রাট হচ্ছেন আপনার ঢাকা দক্ষিণ মহানগর যে যুবলীগের আছেন, তিনি একটা সভাপতি, বড় সড়ো একটা পোস্ট, আর তার বিশাল একটা অর্থনৈতিক অবস্থা। এই সম্রাট সাধারণ মানুষের মতো চলাফেরা করতেন না। তিনি আপনার ব্যক্তিগত গাড়ি বহর প্রায় শখানেক আপনার ছেলে পেলে তার সাথে হুন্ডাতে বা পদযাত্রায় তারা সবসময় থাকতো। ইভেন যখন 18 সেপ্টেম্বর এই দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু হয়, 21 সেপ্টেম্বর পর্যন্ত সম্রাট ঢাকার তার যে কাকরাইলের যে অফিস আছে, ভুইয়া ট্রেড সেন্টার, সেখানে তিনি অবস্থান করছিলেন। ইভেন তাকে সাংবাদিকরা ফোন দিল, তিনি পাচ্ছিলেন, তাকে পাওয়া যাচ্ছিল। আর তার অফিসকে তার ব্যক্তিগত যেই কর্মীরা আছে, শখানেকের উপরে কর্মী নিয়মিত সেখানে পাহারায় ছিলেন ওই 3 দিন। তাদের যাবতীয় থাকা খাওয়ার ব্যবস্থা সম্রাটের সাম্রাজ্য থেকে, আপনার ধনভাণ্ডার থেকে খরচ করা হতো। কিভাবে আসলে তিনি এই সম্পদের উত্তরাধিকারী হয়েছেন, বা এতদিন পরে কেন তিনি অ্যারেস্ট হয়েছেন? এখন আমাদের বাংলাদেশে আরেকটা জিনিস চলে আসছে সামনে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেখানে আমাদের র্যাবের চৌকস বাহিনী অনেক ক্ষেত্রে সফল হয়, সেখানে আমাদের পুলিশ ভাইরা কেন জানি দৌড়ে একটু পিছিয়ে আছে। এখনো বিভিন্ন সময় আমরা দেখি যে পুলিশ ভাইরা যেসব অভিযান চালায় সেইখানে আসলে বিশেষ কোনো কিছু উঠে আসে না, বাট র্যাব যখন হাত দেয় তুলনামূলকভাবে সেখান থেকে কোনো না কোনো কিছু বের হয়। তো এই সম্রাটকে আপনার অ্যারেস্ট করার জন্য আরেকটা ব্যাপারের খুব দরকার ছিল, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশে যত বড় বড় আপনার টপ লিস্টেড আসামি আছে, তাদেরকে ধরতে গেলে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ ছাড়া আমাদের আইন প্রশাসন বিভাগ কোথাও না কোথাও কেন জানি চুপ থাকে, কোনো একটা অজানা কারণ, আমি জানি না কেন। হয়তো ভয় পায়, রাজনৈতিক নেতাদের ভয় পায়। ওই যে বাংলা ছবিতে দেখছি পুলিশ অফিসারের ভয় দেয়, ইন্সপেক্টর খুব বেশি বাড়াবাড়ি করলে একদম কিন্তু, হ্যাঁ, একদম ওই যে বান্দরবন ট্রান্সফার করে দিব। আবার হিন্দি ছবিতে দেখছি বলে যে তু বার গেয়া এসা জায়গা ভেজুঙ্গা কেউ আপার, মানে ওই আর কি, মানে যেটা বুঝাতে চাইছে বুঝছেন নিশ্চয়ই। তো এই ভয় নিশ্চয়ই আমাদের পুলিশ ভাইরা বাংলা ছবি দেখতে দেখতে তাদের ভিতরে একটা ভয় কাজ করে, যে রাজনৈতিক নেতাকে, এত বড় একজন ক্ষমতাসীন দল 14 বছর ক্ষমতায়, কোথাও না কোথাও তো এটা কাজ করেছে। বা গ্রিন সিগন্যালের অপেক্ষা ছিলেন। সিগন্যাল পাওয়ার পরও প্রায় দীর্ঘ একটা সময় লেগে গেছে, 2 সপ্তাহের উপরে, বাট তারপরে ভালো যে অ্যারেস্ট হয়েছেন। আর তাকে নিয়ে একটা সংবাদ প্রেস ব্রিফিং হয়েছে, র্যাবের প্রধান যিনি আছেন বেনজির আহমেদ।
তো আজকে সকালে তাকে অ্যারেস্ট করার পরে আপনার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাকে নিয়ে আপনার এই র্যাব অভিযান চালায়। আর এই অভিযানগুলো চালানো হয় তার কাকরাইলের যে প্রধান তার যে অফিস সেটা হচ্ছে ভুইয়া ট্রেড সেন্টার। তো র্যাবের অভিযানে সেইখান থেকে আপনার প্রায় 1300 বোতল ফেন্সিডিল, বিদেশি মদ, বিয়ার, পিস্তল, গুলি, কাঁটাবারুদ, হরিণের চামড়া, ক্যাঙ্গারুর চামড়া সহ নানান জিনিস, ক্যাশ টাকা, মানে অবৈধ অনেক জিনিস তার এই আস্তানা থেকে উদ্ধার করা হয়। এরপরে তার যে মহাখালীর যে বাসা আছে সেইখানে অভিযান চালানো হয়। ইভেন তার ভাই যে আছেন তার ভাইয়ের বাসাতেও চালানো হয়। তো তার যে দ্বিতীয় স্ত্রী আছেন, সম্রাটের প্রথম স্ত্রীর সাথে আজ থেকে 19 বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। দ্বিতীয় স্ত্রী যিনি আছেন শারমিন, তিনিও বলেছেন যে তার স্বামী সম্রাট আসলে সম্রাটের মতোই জীবনযাপন করেন, আর তার প্রধান নেশা হচ্ছে জুয়া। শারমিন দাবি করেছেন এই মহাখালীর বাসা ছাড়া বেসিক্যালি তার আর কোনো ওই রকম বাড়ি ঘর বা অ্যাসেট কিছু নেই। তিনি বলেছেন আমার স্বামীর সম্পদের দিকে নেশা নেই, বাট জুয়ার দিকে নেশা। জুয়া খেলার জন্য এই সম্রাট রাজাবাসীর মতন সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব দেশগুলোতে তাকে আলাদা বিশেষ মর্যাদায় এয়ারপোর্ট থেকে বিশেষ গাড়িতে করে তাদেরকে নেওয়া হয়। আপনি জানেন ওইসব দেশে নানান ধরনের ফেসিলিটিস দেওয়া বড় বড় জুয়ারিদের। তো সম্রাটই এইভাবে লাইফস্টাইল লিড করেছেন। ইভেন মালয়েশিয়াতে তার বিদেশি বান্ধবী আছে, বান্ধবীর যে জন্মদিনের ছবি অনেকে দেখেছেন হচ্ছে ফেসবুকে। তো এই যে বিশাল জীবন, সম্রাটের জীবন দেখে সেফুদার বাসায় কে হিংসা হয়? সম্রাটের মতো হতে চাও তাহলে রাজনীতি করো, বাট সম্রাটের মতো হতে যাওয়ার আগে মাথায় রাখতে হবে ধরা খাইলে জামিন নাই। অবশ্য জামিন হয়ে যায় মাঝে মাঝে। তো সম্রাটের ব্যাপারে সিদ্ধান্ত দিতে গেলে আমি জানি না আমাদের আইন প্রশাসন বিভাগ, আমাদের যেই কোর্ট আছে সম্মানিত কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে আসলে আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, উকিল বাহিনী, তারা কতটুকু সম্রাটকে শাস্তির আওতায় আনতে পারবে। তো এই হচ্ছে সম্রাটের ছোটোখাটো যেই রাজ্য বা তার যে ইতিহাস বেড়ে ওঠার সেটা। তো এই বেড়ে ওঠার পিছনে অনেক ধরনের নেতারা ধাপে ধাপে তাকে লিফট করেছেন। এখন যারা এই লিফট করেছেন তারা কিন্তু এখন বিপদে আছেন, কারণ আপনারা জানেন যে একজন খালিদ অ্যারেস্ট হওয়া থেকে শুরু করে আস্তে আস্তে সব ধোঁয়াশা ক্লিয়ার হয়ে গেছে। এখন যখন সম্রাট অ্যারেস্ট হয়েছে, আমার কাছে অনেকে এই খবরটা দেখেছেন, আওয়ামী লীগের যিনি সেক্রেটারি আছেন এই যে আব্দুল কাদের সাহেব, সাংগঠনিক সম্পাদক, তিনি একটা কথা বলেছেন, আরও অনেক গরম খবর আছে, অপেক্ষা করুন। এখন এই গরম খবরের মধ্যে হতে পারে সম্রাটকে যারা লিফট আপ করেছেন তারা হয়তো অনেকে জড়িত আছেন, তাদের নামটা হয়তো এখন সামনে আসা সময়ের ব্যাপার মাত্র। তো আমরা আসলে এটার জন্য অপেক্ষা করছি। আর এতটুকু তো আমরা সবাই জানি, ছোটবেলা থেকে বাংলা ছবি দেখতে দেখতে শিখে গেছি, অনেক কিছু ছবি থেকে দেখছি যে একটা সাধারণ মানুষ যখন এত বড় একজন সম্রাট হয় তার পিছনে দুইটা শক্তি খুব স্ট্রংলি কাজ করে। এই দুইটা শক্তির সহযোগিতা এবং সাহায্য ছাড়া কখনোই সম্ভব না। বাংলাদেশে যত বড় বড় মাফিয়া ডন ছিল, যত বড় বড় সন্ত্রাসী ছিল, তারা দুইজন শ্রেণীর মানুষকে সাপোর্ট করে, পুঁজি করে তারা উঠেছে। এক হচ্ছে রাজনৈতিক শেল্টার, নাম্বার 2 হচ্ছে প্রশাসনিক শেল্টার। বাংলা ছবিতে দেখছি এগুলো, ছোট থাকতে অনেক দেখতাম যে শাকিব খান মান্না বড় গুন্ডা হয়ে যেত। আম্মাজান ছবিতে ওই যে ভাই থাকে না, হ্যাঁ ভাইয়ে মানে মনে করলেন যে সাপোর্ট দেয়, তারপরে জেলে পড়লে ছোটাই নিয়ে আসে। তো এইভাবে আসলে তার কলিজা বড় হয়ে যায়, জেল পুলিশ তাদের কাছে তখন নর্মাল মনে হয়। হিন্দি ছবি তো দেখবেন যে বড় ভিলেনরা যখন জেলে যায়, জেলার থেকে শুরু করে সবাই তাদেরকে সার্ভিস দেয়, আলাদা সুযোগ সুবিধা দেয়, সরকার ক্ষমতায় বা বড় নেতা। এই ধরনের ফেসিলিটিস পাওয়ার কারণে জেলের প্রতি বা আইনের প্রতি যে ভয় থাকার কথা সেটা নষ্ট হয়ে যায়। আমরা সাধারণ মানুষ যারা আছে যদি জেলে যায় ভাই, ফ্লোরে ঘুমান লাগে, ও রুমের ভিতরে হাগু করা লাগে, তারপর সে আমাদের খাবার গেলেও ঠিক মতো যায় না। আর যারা বড় বড় সন্ত্রাসী আছেন জেলের ভিতর বসে নেশা, তারপর শুরু করে আসে, তো এগুলা আসে না? আপনারা খবর দেখেছেন না, চট্টগ্রামের একজন জেলারকে যে আপনার করা হয়েছিল, ওইখান থেকে কত বড় ধান্দা করতো, এগুলো আছে। আর রাজনৈতিক শেল্টার ছাড়া সেটা কখনোই সম্ভব না। একজন অপরাধী যখন ধরা পড়ে আইনের কাছে কিছুই না, আইনের হাত অনেক লম্বা, কিন্তু লম্বা হাত ছোট করে দেয় আমাদের রাজনৈতিক নেতারা। নানান ধরনের শেল্টার দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে, ধরা খাওয়ার সাথেই তো ওসি সাহেব আগে ফোন দেয়, স্যার সব থানার ওসি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, আমরা দেখি। নয়তো ছোটে কিভাবে তারা এমপি সাহেবরা ফোন দেয় বা মন্ত্রীরা ফোন দেয়, ধরা খাইছে এতের এই নাম, কি করা, কয় ছেড়া দো, স্যার এফআইআর করে লেছি তো, আরেকজনটা ধরে আনো। এরকম হয়। আমি বাংলা ছায়াছবির আলোকে বলতেছি, বাস্তবতা জানি না, কারণ বাস্তবে আমি দেখছি সব ভিলেন আছে ভাই। বাংলা ছায়াছবি দেখতে দেখতে ছোটবেলা ভাবতাম যে নায়ক শাকিব খান, মান্না বা যারা আছে, সালমান শাহ, বাস্তবে তো এরকম নায়ক আছে, নিজেরা নায়ক ভাবতাম। কিন্তু যখন বড় হয়েছি দেখছি যে বাস্তবে সবই আছে, রাজনৈতিক নেতা আছে ওই ক্যারেক্টারের সাথে মিল ছবির, প্রশাসনের মধ্যে এরকম পুলিশ আছে যেগুলো দেখছি মিশা সওদাগর, নাসির খানরা থাকতো, কিন্তু যে নায়কের যে অভাবটা সেটা কিন্তু বাস্তবে নাই। খবরদার নায়ক হওয়ার চেষ্টা করেন না, বাস্তবে মাইর খাইতে হবে, জেলে পচতে হবে। যাই হোক,
সম্রাটদের উত্থানের পিছনে আপনি কি মনে করেন যে কারা আসলে প্রকৃতপক্ষে দায়ী, বা সম্রাটদের বিচার কি আদৌ জাতি যেভাবে চায় সেভাবে হবে কিনা? এই প্রশ্ন রেখে বিদায় নিচ্ছি আজকের মতন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, গঠনমূলক সমালোচনা করুন। আসসালামু আলাইকুম।